আপনি নিশ্চয়ই সেই দৃশ্যটি দেখেছেন, সবার চোখে জল ছিল। इतना विकास कर दिया है कि यहाँ आ जाओ तो जाने का मन ही नहीं करता। विश्वनाथ धाम का ये पूरा नया परिसर एक भव्य भवन भर नहीं है, ये प्रतीक है हमारे भारत की सनातन संस्कृति। গত বছর 2025 সালে প্রায় 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল এবং রাজ্য সরকার 25,000 কোটি টাকা কর হিসেবে পেয়েছিল। हर हर महादेव। প্রথমে তিনি 1,000 টাকা আয় করতেন, এখন তিনি দিনে 4 থেকে 5,000 টাকা আয় করেন। সোমনাথের মতো মন্দিরের বিশাল নির্মাণ, যার জন্য সম্প্রতি একটি উদযাপন অনুষ্ঠিত হয়েছিল শ্রীরাম মন্দিরের মতো। আজ সেগুলোকে হিন্দু দৃষ্টিকোণ থেকে দেখবেন না, আমি সেগুলোকে ভারতের দৃষ্টিকোণ থেকে দেখি। नजरिए से मत देखिए, मैं तो इनको भारत के गौरव के नजरिए से देखता हूं। भारत का तो विजन है विकास भी विरासत भी। আমাদের প্রধানমন্ত্রীর আহ্বান হলো উন্নয়নের পাশাপাশি ঐতিহ্যের জন্য। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছিলেন তা মহাদেবের উপর ভিত্তি করেছিল পরিকল্পনা, আর মহাদেবের পরিকল্পনা কি করে ব্যাখ্যা? नमस्कार, मैं हूं आपके साथ शरद अवस्थी। अयोध्या के श्री राम, काशी के অযোধ্যা विश्वनाथ, শ্রীরাম, उज्जैन के কাশীর महाकाल, বিশ্বনাথ, हिमालय के উজ্জয়িনীর केदारनाथ মহাকাল, और समुद्र तट হিমালয়ের के কেদারনাথ सोमनाथ। এবং भूगोल সমুদ্র अलग है, তীরের সোমনাথ। भाषाएं अलग हैं, ভূগোল ভিন্ন, परंपराएं भी अलग ভাষা हैं, ভিন্ন, ঐতিহ্য लेकिन ভিন্ন, भावनाएं हैं। কিন্তু एक চেতনা भारत এক। श्रेष्ठ এক ভারত শ্রেষ্ঠ अपने ভারত। नए তাদের विलक्षण নতুন, और आधुनिक অনন্য स्वरूप এবং में ये আধুনিক तमाम রূপে तीर्थस्थान এই তীর্থস্থানগুলি आज কেবল सिर्फ आस्था का ভক্তির केंद्र কেন্দ্রই नहीं, নয়, बल्कि সাংস্কৃতিক ঐক্য, सांस्कृतिक एकता, অর্থনৈতিক आर्थिक সমৃদ্ধি এবং समृद्धि और জাতীয় इसी के साथ আত্মবিশ্বাসের साथ স্তম্ভে राष्ट्रीय পরিণত स्वाभिमान का হয়েছে। प्रतीक भी बन আজ चुका है। আমরা আপনাদের लेकिन দেখাবো पिछले 12 গত 12 वर्षों में বছরে এটি ये কিভাবে कैसे हुआ? ঘটেছে। आज हम आपको इसकी एक झांकी दिखाने जा रहे हैं। অযোধ্যা, যার পরিচয় এই সত্যের উপর প্রতিষ্ঠিত যে ভগবান রাম এখানেই জন্মগ্রহণ করেছিলেন। সেই ভগবান রাম, যিনি হিন্দুদের কাছে শৃঙ্খলা, ধৈর্য, ত্যাগ, সাহস, মর্যাদার সর্বশ্রেষ্ঠ প্রতীক। আমি বিশ্বাস করি পৃথিবীতে যেখানে হিন্দু এবং হিন্দু সংস্কৃতি আছে সেখানেই ভগবান রাম এক আদর্শ। এখন এমন একটি শহরের কথা ভাবুন যা তার মহান নেতার জন্য পরিচিত, এবং যদি কেউ তার মাটি থেকে তার মর্যাদা মুছে ফেলে, তাহলে সেই শহরের আর কি অবশিষ্ট থাকবে? আগে যখন উনি এখানে আসতেন, অযোধ্যা কেঁদে উঠত। हम लोग घर में रह रहे थे, वो बाहर बैठे थे, आज मंदिर के अंदर बैठ गए, अपने घर के अंदर बैठ गए। कितना सुंदर लग रहा है। उस समय हिंदुओं की क्या मानसिक स्थिति रही होगी? বলুন তো সেই সময় হিন্দুদের মানসিক অবস্থা কেমন ছিল যখন এই ইসলামী গাজী আক্রমণকারীদের দ্বারা তারা ধ্বংস হয়ে গিয়েছিল। সেই মানসিক আঘাত, সেই মানসিক চাপ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলেছে। वो पीढ़ी दर पीढ़ी किस तरीके से आज तक मौजूद है। রাম ভক্তরা 500 বছর ধরে এই মানসিক চাপ সহ্য করেছেন। অযোধ্যাও তার মর্যাদা হারিয়ে কেঁদেছে। কিন্তু সেই বিশাল মন্দিরে রামলালার প্রতিষ্ঠা অযোধ্যা এবং হিন্দু উভয়েরই মর্যাদা পুনরুদ্ধার করেছে। এই কারণেই এই সময়কালকে সনাতনীদের স্বর্ণযুগও বলা হয়। আগে যখন আমি এখানে আসতাম অযোধ্যা কাঁদত, আজ অযোধ্যা আসছে। এই যেন প্রজন্মের পর প্রজন্মের স্বপ্ন সত্যি হয়। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना।
था भगवान उसमें थे तो बहुत कष्ट के बाद जैसे लगता है कि हमारा एक परिवार का कोई बहुत बड़ा सदस्य आ गया है अब। 2024 সালের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশাল মন্দিরে রামলালাকে প্রতিষ্ঠা করেন। এই অবিশ্বাস্য দৃশ্যটি বিশ্বমঞ্চে খোদাই হয়ে গিয়েছিল। তারপর থেকে প্রায় 50 কোটি ভক্ত অযোধ্যায় রামলালা দর্শন করেছেন। সবার অনুভূতি একই। बहुत भाव विभोर हुए हमको लगा कि वहाँ पर एकदम भगवान के पूरा आत्मा हम पर समा गया। বহু যুগ আগে যখন রাম অযোধ্যায় ফিরে এসেছিলেন, রামের শহর বিশ্বকে দীপাবলি উৎসব উপহার দিয়েছিল। যখন আক্রমণকারীরা মন্দিরটিকে ধ্বংস করে দেয়, তখন অযোধ্যার দীপাবলি শতাব্দীর পর শতাব্দী ধরে অন্ধকারে হারিয়ে গিয়েছিল। যে শহরটি উৎসবের জন্মস্থান, সেখানে আলোর উৎসব পালিত হচ্ছে। এর চেয়ে আনন্দময় আর কি হতে পারে? এখন যেহেতু রামলালা আবার আসন গ্রহণ করেছেন, সারা বিশ্ব সরয়ূ নদীর তীরে অযোধ্যার দীপাবলি দেখতে আসে। যদি অযোধ্যা ভারতের বিশ্বাসের হৃদয় হয়, তবে কাশী হলো তার অসীম চেতনা। হাজার হাজার বছর ধরে বিশ্বের প্রাচীনতম জীবন্ত শহর হিসেবে পরিচিত কাশী সবকিছুই দেখেছে: রাজা, সাম্রাজ্য, সংঘাত, পরিবর্তন। जो मां गंगा उत्तर वाहिनी होकर बाबा के पांव पखारने काशी आती है, वो मां गंगा भी आज बहुत प्रसन्न होगी। अब जब हम भगवान विश्वनाथ के चरणों में प्रणाम करेंगे, ध्यान लगाएंगे, तो मां गंगा को स्पर्श करती हुई हवा हमें स्नेह देगी। শ্রী রাম মন্দির যদি হিন্দুদের হারানো আস্থা ফিরিয়ে এনে থাকে, তবে সেই আস্থার স্থপতিও ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2021 সালের ডিসেম্বরে কাশী বিশ্বনাথ করিডর কাশীর শতবর্ষ প্রাচীন ঐতিহ্যকে সামনে নিয়ে এসেছে। এই করিডরটি ভাগীরথীকে ভগবান বিশ্বনাথের সঙ্গে সংযুক্ত করেছিল। 2014 সালে মোদিজি যখন এসেছিলেন, তিনি বলেছিলেন যে মা গঙ্গা ডেকেছে। उन्होंने कहा था माँ गंगा ने मुझे बुलाया और माँ কাশীর মানুষ भागीरथी के তার पुत्र কথা के रूप में শুনেছিলেন। उन्होंने তারা वास्तव में তাদের काशी में ভবনগুলো जैसे काशी হস্তান্তর के করেছিলেন। सांसद हुए তারপর এই भगवान আশ্চর্যজনক विश्वनाथ की করিডোরটি पावन সম্পন্ন कृपा से হয়েছিল। देश के यशस्वी प्रधानमंत्री के रूप में उन्होंने जब शपथ ग्रहण किया, तो संपूर्ण काशी ये मान ली कि हम प्रत्येक नागरिक देश के प्रधानमंत्री। लेकिन इससे पहले विश्वनाथ के दर्शन के लिए थोड़ी कठिन तपस्या करनी पड़ती है। এরকম পরিবেশ আগে ছিল না। गलियां পুরী थी, রাস্তা सकरी ছিল, गलियां थी, आप পরিচ্ছন্নতার देखते थे অভাব स्वच्छता ছিল। का अभाव था। যদিও কাশীর মানুষ বলেন, বিশ্বাস কোনো অবস্থার উপরই নির্ভরশীল নয়। যারা অসুবিধার জন্য আসতে পারতেন না, বৃদ্ধ মানুষ এবং প্রতিবন্ধী মানুষ, তারাও আজ এখানে আসছেন। वृद्ध लोग, दिव्यांग लोग, वह भी आ पा रहे हैं। কাশীতে শিব হলেন সময়ের সাক্ষী, কিন্তু উজ্জয়িনীতে শিব স্বয়ং মহাকাল, সেই শক্তি যা সময়কেও নিয়ন্ত্রণ করে। উজ্জয়িন, যা একসময় প্রাচীন ভারতের জ্ঞান রাজধানী ছিল, আজ এক নতুন পরিচয় নিয়ে বিশ্বের সামনে দাঁড়িয়েছে। এর প্রমাণ হলো নতুন আধুনিক স্থাপত্য, যা 2022 সালের 11 অক্টোবর প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করেন। এখানে মহাকাল লোকের নির্মাণ হলো সেই সাংস্কৃতিক স্মৃতির পুনঃসৃষ্টি, যা কালিদাস থেকে বিক্রমাদিত্য পর্যন্ত ভারতের স্বর্ণাক্ষর রচনা করেছিল। हमारी तपस्या और आस्था से जब महाकाल प्रसन्न होते हैं, तो उनके आशीर्वाद से ऐसे ही भव्य स्वरूप का निर्माण होता है।
মহাকালেশ্বর ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এবং এখন এই মন্দিরের চারপাশের এলাকা মহাকালের মহিমার মতোই জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে। প্রায় 900 মিটার দীর্ঘ মহাকাল লোক শুধু মন্দিরকেই প্রসারিত করেনি, বরং লক্ষ লক্ষ মানুষের মধ্যে সনাতন সংস্কৃতির প্রতি এক নতুন আকর্ষণও সৃষ্টি করেছে। बहुत सुंदर डेकोरेशन है और इसके लिए जो भी मोदी जी ने जो फाइनेंस लगा दिया है, जैसे गवर्नमेंट सभी तीर्थ क्षेत्रों को बहुत अच्छे तरह से संभालना चाह रही है। হিন্দু ধর্মের এই সুরক্ষা সমতল থেকে পাহাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কেদারনাথ শিবের আরেকটি পবিত্র জ্যোতির্লিঙ্গ, যেখানে 2013 সালের বিপর্যয়ে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের একটি নীতি আছে, এটি ভাঙে না, এটি আবার উঠে দাঁড়ায়। কেদারনাথ এর জীবন্ত উদাহরণ, যেখানে একসময় সব ধ্বংসস্তূপ ছিল, আজ সেখানে লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস। बाबा केदार का सानिध्य न जाने कैसी अनुभूति की तरफ खींच के ले चला जाता है, जिसके लिए मेरे पास शब्द है ही नहीं। মোদী শুধু ভারতেরই নয়, সারা বিশ্বে একজন জনপ্রিয় নেতা। যখন তিনি আমাদের দেশে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন, কেদারনাথে তার বসে থাকা ছবিটি সবাই গিয়ে দেখে। প্রাচীন ভারতের মন্দির অর্থনীতির সূত্রটি আজ অযোধ্যা, কাশী, উজ্জয়িনী, সোমনাথ, কেদারনাথে কিভাবে কাজ করছে? জি নিউজ রাস্তায় নেমে বিষয়টি বোঝার চেষ্টা করেছে। এই শহরগুলিতে রাজ পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ যারা অন্যত্র চলে গিয়েছিলেন কিন্তু এখন ফিরে এসেছেন, তাদের সকলের সঙ্গে কথা বলা হয়েছে। 12 বছরে শিবের 4টি জ্যোতির্লিঙ্গ স্থল এবং শ্রীরামের জন্মস্থানের শুধু রূপই বদলায়নি, সেখানকার বাসিন্দাদের ভাগ্যও বদলে গেছে। 85,000 কোটি টাকা ব্যয়ে অযোধ্যাকে আধুনিকীকরণ করা হয়েছিল, এই কাজ এখনো চলছে। মন্দির নির্মাণের খবরের আগে বছরে মাত্র 2 থেকে 2.5 লক্ষ পর্যটক অযোধ্যায় যেতেন। पहले जो लैंड्स बहुत सस्ते हुआ करते थे, अभी लैंड्स के प्राइसेस बहुत ज़्यादा बढ़ गए हैं और जो भी यहाँ पे इन्वेस्टमेंट हो रहा है हर चीज़ में सबके प्राइसेस बढ़ गए हैं। শ্রীরাম মন্দিরের চূড়া যেমন আকাশ ছুঁয়েছিল, তেমন অযোধ্যার অর্থনীতি এবং পরিকাঠামো উন্নতি ঘটেছিল। কিন্তু এখন প্রায় এই সংখ্যক পর্যটক প্রতিদিন শ্রীরাম মন্দির দর্শনে আসেন। ভারতের বৃহত্তম পর্যটন কেন্দ্র এখন আর গোয়া নয়, কিংবা আগ্রার তাজমহলও নয়। 2025 সালে তাজমহলে প্রায় 70 লক্ষ মানুষ গিয়েছিলেন। এবছর গোয়ায় এসেছিলেন 1,10,00,000 পর্যটক। কিন্তু উত্তরপ্রদেশ সরকারের মতে 2025 সালে শ্রীরাম মন্দির দর্শন করতে অযোধ্যায় 45 থেকে 50 কোটি মানুষ আসেন। এই তথ্য অনুযায়ী অযোধ্যা শুধু দেশের বৃহত্তম পর্যটন কেন্দ্রই নয়, বরং বিশ্বের বৃহত্তম। আগে যারা আসতেন, এখন তো 2 দেশের প্রধানমন্ত্রী এসেছেন। राष्ट्रों के प्रधानमंत्री को अपने अयोध्या में उनका स्वागत किया है। 1 লক্ষ পর্যটক এলে 45 থেকে 70 কোটি টাকার ব্যবসা হয়। এতে 1500 থেকে 2500 লোকের কর্মসংস্থান হয়। একজন পর্যটক দর্শনের জন্য আসেন, কিন্তু যারা রাত কাটান তাদের কারণে পর্যটন 5 গুণ বেড়ে যায়। এই কারণেই মন্দির নির্মাণের আগে অযোধ্যায় 200টি রেস্তোরাঁ ছিল, কিন্তু আজ 2000-এরও বেশি। 100টিরও বেশি নতুন হোটেল থাকার জন্য খুলে দেওয়া হয়েছে। বড় বড় বিলাসবহুল হোটেল চেইনগুলি অযোধ্যায় এসে পৌঁছেছে। অযোধ্যায় 1700-এরও বেশি নতুন হোমস্টে তৈরি করা হয়েছে, যেগুলি সবসময় ভর্তি থাকে। 2018 সালে মন্দিরের কাছে জমির দাম ছিল প্রতি বর্গফুট মাত্র 400 টাকা, কিন্তু আজ তা প্রতি বর্গফুট 18,000 টাকা। এর মানে হলো মন্দির নির্মাণের কারণে জমির দাম 45 গুণ বেড়ে গেছে। लोगों को
মানুষকে তাদের কাজের জন্য বাইরে যেতে হয় না। ধরা যাক কেউ কপালে চন্দনের দাগ লাগাচ্ছে, এটা একটা প্রতীক, কিন্তু এটা মানুষের জন্য আয়ের উৎস হয়ে উঠছে। এখন যাদের কপালে শ্রীরাম, হৃদয়ে শ্রীরাম, যেখানে বিশাল মন্দির তৈরি হয়েছে, সেই অযোধ্যার বাসিন্দাদের ওপর শ্রীরামের আশীর্বাদ নিশ্চয়ই বর্ষিত হবে। ভিড় 60% বেড়ে গিয়েছে। মন্দিরের পরেই ভিড় বেড়েছে। আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। এটা ভগবান রামের কৃপা এবং সরকারের কৃপা। এই কারণেই মন্দিরটি নির্মিত হয়েছে। মাত্র 1 বছর আগে যখন কুম্ভ মেলা এসেছিল, তখন এত ভিড় ছিল যে লোকেরা তাদের জিনিসপত্র দিতে পারছিল না। অযোধ্যায় জয় শ্রীরামের পতাকা উঠছে, আর কাশীতে হর হর মহাদেবের জয়ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। করিডর নির্মাণের পর কাশীতে ভক্ত উন্নয়নের মিলন এক নতুন অর্থনৈতিক বিপ্লবের ভিত্তি হয়ে উঠেছে। করিডর নির্মাণের পর 29 কোটি মানুষ কাশী বিশ্বনাথ দর্শনে এসেছেন। উত্তরপ্রদেশ পর্যটন বিভাগের মতে উত্তরপ্রদেশে আসা প্রত্যেক পর্যটক কমপক্ষে 5,000 টাকা খরচ করেন। কাশীর 70% তীর্থযাত্রী দক্ষিণ ভারতীয় রাজ্যগুলি থেকে আসেন, যেখানে খরচের পরিমাণ আরও বেশি। এর উপর ভিত্তি করে কাশীর মন্দির অর্থনীতির পরিসংখ্যান জেনে নিন। মাথাপিছু আয় 40 থেকে 50,000 টাকার মধ্যে, এটি 1 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। काशीवासी कहते हैं हमारे मोदी जी, तो हमारे मोदी जी की काशी, ये भाव काशीवासी जल्दी किसी को देते नहीं है। जो জিডিপিতে 148 লক্ষ কোটি টাকারও বেশি প্রবেশ করেছে। जो काशी आएगा वो लाल पेड़ा भी खाएगा। কাশীর পর মন্দির অর্থনীতির করিডর মডেলের আরও একটি বিশাল রূপ মধ্য ভারতে দেখা যায়, যেখানে মহাকাল সম্প্রদায় ভক্তিকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করার এক নতুন গল্প রচনা করেছে। 856 কোটি টাকা ব্যয়ে নির্মিত মহাকাল লোক মন্দিরটি 2022 সালের অক্টোবর মাসে উদ্বোধন করা হয়। এর আগে এই মন্দিরে দৈনিক 10 থেকে 15,000 ভক্তের সমাগম হতো, কিন্তু এখন প্রতিদিন 1.5 থেকে 2 লক্ষ 2.5 লক্ষ ভক্ত আসেন। আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসা এখন এতটাই ব্যস্ত যে আমরা তাল মেলাতে পারছি না। चारों तरफ आप देखेंगे तो चारों तरफ व्यापार और रोजगार और बहुत सी ऐसी चीजें हैं कि जो बाबा महाकाल की कृपा से बहुत व्यवस्थित हुई हैं, जिसके बाद में व्यापार 4 गुना बढ़ चुका है। এখন পুরো শহরের রাস্তাঘাট ভরে গিয়েছে, কোটি কোটি মানুষ ইতিমধ্যেই আসছেন। সিংহস্তে কত লোক আসবে এটি এখনো অনুমান করা হচ্ছে, তবে 2013 সালে দুর্ঘটনার পর এতটুকু আশা করা হয়নি। কেদারনাথে যেখানে দুর্ঘটনার আগে বছরে প্রায় 5.5 লক্ষ দর্শনার্থী আসতেন, দুর্ঘটনার পর সেখানে বছরে মাত্র 40,000 দর্শনার্থী আসতেন। 2025 সালে যেখানে 16.5 লক্ষ তীর্থযাত্রী যান। সোমনাথের উন্নয়নমূলক কাজের ফলে এটি এখন ভারতের শীর্ষ 10টি সর্বাধিক অনুসন্ধান করা গন্তব্যের মধ্যে একটি হয়ে উঠেছে। ধর্মের প্রতি বর্ধিত আগ্রহ, ভক্তির কারণে ধর্মীয় কেন্দ্রগুলিতে অর্থনৈতিক বিপ্লব ঘটেছে এবং এখন এমনকি ভারতের জৈন সম্প্রদায়ও ক্রমশ ধার্মিক হয়ে উঠছে। গত 15 বছরে ভারত একটি ধর্মীয় নবজাগরণের সময় পার করছে। আমি একথা বলছি কারণ ভক্তি আন্দোলনের সময়ও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল এবং মানুষের ধর্মপরায়ণতা বৃদ্ধি পেয়েছিল। और जनता की धार्मिकता के अंदर बेहद ज़्यादा तेजी से वृद्धि हुई थी। যখন একজন ভক্ত অযোধ্যায় রামলালার দর্শন করেন, কাশীতে হর হর মহাদেব জপ করেন, মহাকালের দরবারে মাথা নত করেন, কেদারনাথের কষ্টকর যাত্রা সম্পন্ন করেন অথবা সোমনাথের তীরে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শোনেন, তখন তিনি কেবল একজন তীর্থযাত্রী নন, তিনি ভারতের সেই চিরন্তন যাত্রার অংশ, যেখানে বিশ্বাস উন্নয়নের জন্ম দেয়, সংস্কৃতি সমৃদ্ধির ভিত্তি হয়ে ওঠে এবং মন্দিরগুলো জাতি গঠনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটাই এক ভারত সেরা ভারত।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।